আমাদের যে খুব ক্ষুধা লেগেছে মা, আমাদের কিছু খেতে দাও না মা, আমরা যে আর ক্ষুধা সহ্য করতে পারছি না। কাল রাতেও যে আমরা কিচ্ছু খাইনি। ও মা, দাও না মা, দাও না। মারে, ঘরে তো কোনো খাবারই নেই, আমি তোদেরকে কি খেতে দেবো বলতো? তোরা একটু বস, আমি দেখি বনের কারো কাছে খাবার ধার পাই কিনা। দিদি, ও দিদি, আমি অনেক অসহায় হয়ে তোমার কাছে এসেছি, আর ঘরে কোনো খাবারও নেই। আমার ছোট মেয়ে দুটো না খেয়ে আছে, দয়া করে আমাকে কিছু খাবার দাও তো দিদি। মেয়ে দুটো ক্ষুধার জ্বালায় অনেক কান্না করছে আমার কাছে। আরে আরে, সেদিন তো তোর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই না? তুই তারা, আমি ঘর থেকে খাবার নিয়ে আসছি। তুমি অনেক ভালো দিদি, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। তোরা যে অনেক অসহায়, তোদের সাহায্য করাই আমাদের কাজ রে টুনি। তোর যদি কখনো কোনো জিনিসের দরকার পড়ে তাহলে কিন্তু আবার আসবে, কেমন? জীবনে অনেক পাপ করেছি, তোদের মতো গরিব দুঃখীদের সাহায্য করে সেগুলো তো মোচন করতে হবে, বল। আসি দিদি, বিপদে পড়লে আবার আসবো। টুনি খাবার নিয়ে এসে তার মেয়েদের খেতে দেয়। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে যায়। টুকি, টিনটিন, আমি কাজ খুঁজতে যাচ্ছি রে মা, তোরা বাড়ি থেকে কোথাও যাস না কিন্তু। এমনিতে আমাদের অনেক বিপদ, আর তার মধ্যে তোদের যদি কিছু হয় তাহলে তো আমি মরেই যাবো রে মা। মা, ও মা, তুমি একদম চিন্তা করো না, আমরা দু বোন সারাদিন বাড়িতে থাকবো। তুমি সাবধানে যেও, কেমন? বোন, মা তো কাজ খুঁজতে গেছে, আর মা তো আজকে বাড়িতে আসতে অনেক দেরি হবে, তাই না? চল আমরা বনের গভীরে গিয়ে কিছু ফল খেয়ে আসি। না না দিদি, মা তো বারণ করেছে বাড়ি থেকে বের হতে, তুমি শোনোনি? আরে পাগলি, মা তো জানবেই না যে আমরা বনের গভীরে গিয়েছিলাম। মা আসার আগেই আমরা আসবো, আর বনের মধ্যে গিয়ে পেট ভরে ফল খাবো আমরা। আর মায়ের কাছেও খাবার চাইবো না আমরা, বুঝেছিস? আর ওখান থেকে আমরা কিছু ফল নিয়ে আসতে পারবো। চল চল, এখন আমরা যাই, বেশি কথা বলিস না তো। আরে আরে, তুমি তো দেখছি ঠিক কথাই বলেছ। চলো চলো তাহলে, আমরা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবো। ওরা দু বোন বনের গভীরে যায়। অন্যদিকে বনে একটা পরী চলে আসে। মায়ের কাছে শুনেছি এই বনে নাকি অনেকগুলো পাখির বসবাস। আমি তো সরাসরি গিয়ে পাখিদের সাহায্য করতে পারবো না, তাই আমাকে এখানে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কিন্তু আমি কি করব? পেয়েছি পেয়েছি, আমি এখানে একটা জাদু সোনার কলাপাতার ঘর বানাবো, আর সেই কলাপাতার ঘরকে কথা বলার শক্তি দেব। আগে তো আমি ঘরটা প্রকট করি। সোনার কলাপাতার ঘর, আজ থেকে তোমার কাছে যত গরিব অসহায় পাখি আসবে তুমি তাদের সবাইকে সাহায্য করবে। আর যদি কোনো ধনী পাখি তোমার কোনো ক্ষতি করতে চায় তবে কিন্তু তুমি তাকে অবশ্যই শাস্তি দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মালকিন পরী। এবার তবে আমি আসি, আমাকে যে আবার অন্য বনে যেতে হবে। দিদি, এই দিদি, অনেকক্ষণ ধরেই তো আমরা বনে ঘোরাঘুরি করছি, তাছাড়া এখন তো মা আসার সময় হয়ে গেছে। চল চল, আমরা বাড়ি ফিরে যাই। মা যদি বাড়িতে এসে আমাদের না দেখে তাহলে কিন্তু মা অনেক চিন্তা করবে। আমরা তো ফল খেয়ে পেট ভরিয়েছি, চল আমরা মায়ের জন্য কিছু ফল নিয়ে যাই। এদিকে তো কোনো ফল দেখছি না আমি। চল বোন চল, সামনে গিয়ে আমরা একটু দেখি ওখানে কোনো ফল পাই কিনা আমরা। দিদি দিদি, এই দেখ সোনালি রঙের ঘর। চল তো দিদি চল, আমরা কাছে গিয়ে দেখি আসলে ঘরটা কিসের তৈরি। আরে আরে, এটা তো একটা সোনার কলাপাতার ঘর, আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। মনে তো হচ্ছে এ ঘরে কেউ থাকে না। দিদি, এই দিদি, আমাদের তো অনেক অভাব। আমরা যদি ঘর থেকে কয়েকটা সোনার পাতা খুলে নিয়ে বাড়িতে চলে যাই তাহলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না।
আর এইসব দেখে তো মাও অনেক খুশি হবে। তুই ঠিক কথাই বলেছিস। চল বোন চল, আমরা কয়েকটা কলার পাতা নিয়ে যাই। এই এই, তোদের তো সাহস কম না? যেই না দেখেছিস আমি ঘুমিয়েছি অমনি আমার ঘর থেকে সোনার কলা পাতা খুলে নিতে যাচ্ছিলি, তাই না? তোরা তো দেখছি অনেক লোভী পাখি। তুমি ভুল ভাবছো, আমরা বুঝতেই পারিনি যে এটা তোমার ঘর। আর শোনো, আমরা লোভী নই বুঝেছো? তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমি তোদের মতো লোভী পাখিদের খুব ভালো করে চিনি, তাই তো আমি তোদের শাস্তি দিয়েই ছাড়বো। ঘরটি ওদের আর কোনো কিছু বলতে না দিয়ে জাদু করে ঘরটি তাদেরকে নিজের ঘরে বন্দি করে রাখে। এবার তোরা বুঝবি মজা, লোভের শাস্তি স্বরূপ আমার এখানে বন্দি হয়ে থাক। অন্যদিকে টুনি বাড়িতে ফিরে আসে আর তার মেয়েদের দেখতে না পেয়ে পুরো বনে খুঁজতে থাকে। অবশেষে টুনি তাদের খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসে। টুকি, টিনটিন, মা মা তোরা কোথায় গিয়েছিস? পুরো বনে তোদেরকে অনেক খুঁজলাম, কিন্তু কিন্তু আমি তোদেরকে কোথাও খুঁজে পেলাম না। তোরা ফিরে আয় মা, তোরা আমার কাছে ফিরে আয়। আমি যে তোদেরকে ছাড়া একদম থাকতে পারবো না। তোদের কোনো বিপদ হলে আমি কিভাবে বাঁচবো রে মা, কিভাবে বাঁচবো? টুনি অনেক কান্নাকাটি করে। এমন সময় টুনির কাছে একটা তান্ত্রিক চলে আসে। কি রে মা, তুই এভাবে কান্নাকাটি কেন করছিস বলতো? কি হয়েছে তোর? টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। আমি তো তোর কাছে সাহায্য চাইতে এসেছিলাম রে বাচ্চা, আর এসে তোর কাছে আবার এসব কথা শুনছি। তুই শান্ত হ, আমি দেখছি তোর মেয়েরা কোথায় আছে। বাছা, তোর মেয়েদের যে সোনার কলাপাতার ঘর বন্দি করে রেখেছে রে। তোর মেয়েরা যে ভুলবশত ওই ঘর থেকে সোনার কলাপাতা খুলে নিতে ধরেছিল, আর ঘর রেখে গিয়ে ভুল বুঝে ওদেরকে বন্দি করে রেখেছে। ওই সোনার কলা পাতার ঘর কোথায় বাবা? আমাকে বলুন, আমি সেখানে যাব। আমার মেয়েরা ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এই বনের গভীরেই ওই ঘর অবস্থিত। আমি যাচ্ছি, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি বাবা। সোনার কলা পাতার ঘর, তুমি আমার মেয়েদেরকে তোমার ঘরে বন্দি করে রেখেছো। দয়া করে আমার মেয়েদেরকে মুক্ত করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি। আমার মেয়েরা ছাড়া যে আমার আর কেউ নেই। শোন, তোর মেয়েরা অনেক লোভী, তাই আমি লোভীদের শাস্তি দিয়েছি। তোর মেয়েদের মুক্তি হবে না, তুই এখান থেকে চলে যা। তুমি ভুল ভাবছো। ওরা অভাবে পড়ে তোমাকে সামনে দেখে ওরা তোমার কলাপাতার ঘর থেকে সোনার কলাপাতা নিতে চেয়েছিল, আর ওরা যা ভুল করেছে তার শাস্তি ওরা পেয়েছে। তুমি দয়া করে ওদেরকে মুক্ত করো। আমি অভাবের সাথে যুদ্ধ করে পারবো, কিন্তু আমি যে ওদেরকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। এমন সময় সেখানে পরি চলে আসে, আর টুনির কান্না শুনে পরীর ভীষণ মায়া হয়। পাখি, তুমি আর কেঁদো না, দয়া করে শান্ত হও। আমি দেখছি কি করা যায়। কলা পাতার ঘর ও সত্যি বলেছে, তুমি ওর মেয়েদের মুক্ত করে দাও। আর আমি যে উপর থেকে সবটা দেখেছি, ওরা অনেক গরিব আর অসহায় পাখি। মালকিন পরি, আপনি যখন বলেছেন তবে আমি এদেরকে মুক্ত করছি। সোনারা আমার, চল মা চল, তোরা তো মুক্ত হলি। চল আমরা বাড়িতে যাই, এখানে আমরা আর থাকবো না। দাঁড়াও, তোমরা নাকি খুব অসহায়, তাই আমি তোমাদের কিছু দিতে চাই। আমার জন্মই হয়েছে গরিব অসহায় পাখিদের সাহায্য করার জন্য। এরপর ঘরটি জাদু করে ওদের এক হাড়ি সোনার মোহর দেয়। তোমাকে অনেক ধন্যবাদ সোনার কলাপাতার ঘর। আর পরি, তোমাকেও ধন্যবাদ। শোনো, তোমার জানাশোনা কোনো অসহায় গরিব পাখি থাকলে তুমি ওদেরকে এখানে আসতে বলো, কেমন? ঘর, তাহলে আজ আমিও আসি। এভাবে তুমি অসহায় পাখিদের সাহায্য করো, কেমন? নিয়ে যাবে? অনেক দিন হলো তুমি আমাকে নিয়ে কোথাও যাও না। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব।
এরপর টুনি আর টোনা ঘুরতে যায়। এরপর ঘুরতে ঘুরতে তারা একটা সুন্দর পাহাড়ে ওঠে। আরে বা, কি সুন্দর পাহাড়টি, আমার অনেক ভালো লেগেছে টোনা। এরপর টোনা টুনি সেখানে অনেক ঘোরাঘুরি করে। এরপর তারা বাসায় ফিরে আসে আর এভাবে কদিন কেটে যায়। টোনা, ঘরে এক ফোঁটাও জল নেই, তুমি বরং বাইরের টিউবওয়েল থেকে আমাকে এক বালতি পানি এনে দাও। বাইরে যা গরম পড়েছে, এই গরমে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি গো। আচ্ছা ঠিক আছে টুনি। এরপরে টোনা আর কলের পাড়ে গিয়ে নলকূপ থেকে পানি নিতে নলকূপের হাতলটা ভেঙে যায়। এটা দেখে কাকুলি ছুটে সেখানে আসে। হায় 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 রে, এই টোনার বাচ্চা টোনা, এই তুই নলকূপটা এভাবে ভেঙে দিলি? তোর এত বড় সাহস, তুই ইচ্ছে করে ভেঙেছিস তাই না? না না দিদি, আমি ইচ্ছে করে ভাঙিনি, বিশ্বাস করো। আর শোনো দিদি, এই নলকূপ কিন্তু তোমার একার নয়, এটাতে আমারও ভাগ আছে। আমি এই নলকূপের জন্য তোমাকে মাসে মাসে টাকা দেই, তাই না? এভাবে টোনা আর কাকুলি অনেক কথা কাটাকাটি করে আর এরপর সেখানে টুনি চলে আসে। এই কাকুলি দিদি, মুখ সামলে কথা বলবে তুমি। তুমি কি এসব বাজে বাজে কথা বলছো আমার স্বামীকে? হ্যাঁ, অন্যের জিনিস নষ্ট করে আবার বড় বড় কথা। এই শোন, আজকেই তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোদের মতো ভাড়াটিয়ের আমার কোনো দরকার নেই। এই বলে কাকুলি টোনা আর টুনিকে তার বাড়ি থেকে বের করে দেয়। এরপর টোনা টুনি অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। চারদিকে অনেক রোদ, রোদের তাপে টুনি অনেক অসুস্থ হয়ে যায়। টোনা, আমি আর পারছি না, আমাকে পানি দাও টোনা, পিপাসায় যে আমার বড্ড কষ্ট হচ্ছে। আর একটুখানি কষ্ট করো টুনি। এরপরে টোনা টুনিকে কোলে তুলে সামনের দিকে যেতে থাকে। যেতে যেতে একটা গাছের নিচে টুনিকে বসে রাখে। টুনি, তুমি এখানে একটু বসো, আমি আশেপাশে দেখছি জল পাই কিনা। এরপর টোনা জল খুঁজতে বনের ভিতরে যায় আর গিয়ে দেখে সেখানে একটি নলকূপের পাইপ লাগানো কল পড়ে আছে। আরে, এখানে তো কলপার আছে, কিন্তু এখানে তো কোনো নলকূপ নেই। কিন্তু কি করি? পেয়েছি বুদ্ধি, আমি তো বাঁশের কাজ করতে পারি, তাহলে আমি বাঁশ দিয়ে একটা কল বানাবো। এরপর টোনা বনের ভিতরে গিয়ে ভালো দেখে একটা বাঁশ কেটে আনে আর সেই বাঁশ দিয়ে একটা সুন্দর নলকূপ বানায়। এরপর সেই নলকূপ পাইপওয়ালা কলপারে লাগিয়ে দেয়। এরপর সেই নলকূপ চাপতেই টোনা অনেক অবাক হয়ে যায়। আরে আরে, এ আমি কি দেখছি? সোনার পানি, এ তো অবাক করা কাণ্ড। আরে দেখি তো, আবার চাপ দিয়ে দেখি তো। এরপর টোনা যতবারই চাপ দিচ্ছে ততবারই সোনার পানি বের হচ্ছে। এরপরই টোনা দৌড়ে গিয়ে টুনিকে সেখানে নিয়ে আসে। টুনি এসে এসব দেখে অনেক অবাক হয়ে যায়। টোনা, এ কেমন চমৎকার পানি বলো তো? সোনার আবার কখনো পানিও হয়? ভালোই হলো গো, এই সোনার পানি নিয়ে আমরা এখন আমাদের অভাব ঘুচাতে পারবো। এরপর থেকে সোনার পানির সাহায্যে টোনাটুনি অনেক সুন্দর বাড়ি বানায় আর টোনাটুনির অবস্থারও উন্নতি হতে থাকে। আস্তে আস্তে সোনার পানির কথা বনে ছড়িয়ে পড়ে। একদিন কাকুলি দিদি, ও কাকুলি দিদি, খবর শুনেছো কিছু? কি খবর শুনবো রে? আমি অনেক ধনী, আমার কোনো খবর শোনার দরকার নেই। সব কি খবর টবর ওসব বাদ দিত। আরে শোনো শোনো, উত্তরের বনে নাকি একটা বাঁশের নলকূপ আছে। হ্যাঁ রে সুখী, তুই এই বাঁশের নলকূপের কথা আমায় বলতে এসেছে, যেখানে আমার নিজের কত দামি একটা নলকূপ আছে, আর তুই কি না?
আরে কাকুলি দিদি, পুরোটা তো শোনো। ওই বাঁশের নলকূপ থেকে সোনার পানি বের হয় গো। কি সব আবল তাবল বকছিস রে? সোনার পানি আবার হয় নাকি? হয় গো হয়, বনের সবাই সিরিয়াল নিয়েছে গো ওখানে, তাই আমিও ভাবছি আমিও সিরিয়াল নেব। এই বলে সুখী চলে যায়। কাকুলি ভাবতে থাকে, সত্যি কি সোনার পানি? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এবার আমিও বদনা নিয়ে সোনার পানি আনতে যাব। এই বলে কাকুলি বদনা নিয়ে সোনার পানি আনতে যায়, আর গিয়ে দেখে সেখানে বনের অনেক পাখি বদনা হাতে নিয়ে সোনার পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এরপর কাকুলিও সিরিয়ালে দাঁড়ায়। কাকুলি এক বান্টি কবুতরকে বলে, আচ্ছা বান্টি দাদা, সবাই সোনার পানি নেওয়ার জন্য বদনা কেন এনেছে? বড় বড় বালতি, গামলা, না হয় হাঁড়ি নিয়ে আসতে পারতো। না না, কেউই এখানে প্রয়োজনের চেয়ে বেশি সোনার পানি নিতে পারবে না, এই জন্য তো সবাই বদনা নিয়ে এসেছে। কেন পারবে না? আমাদের যত ইচ্ছে আমরা তত নেব। না না, টোনার টুনি তা নিতে দেবে না, কারণ এখন এই সোনার পানি পড়া নলকূপের মালিক ওরাই। ও আচ্ছা, তাহলে ওই টোনাটুনি এখন এই সোনার নলকূপের পানির দায়িত্বে আছে। দাঁড়া, এসব সব সোনার পানি আমি নিয়ে যাব। কাকুলি এসব মনে মনে বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপর রাত হয়ে যায়। রাতের বেলায় সবাই যখন ঘুমাচ্ছিল, তখন কাকুলি চুপি চুপি দুটো বস্তা নিয়ে সেখানে আসে সোনার পানি নেওয়ার জন্য। আর যেই না কাকুলি নলকূপে হাত দেয়, তখনই সেখানে একটা পরী প্রকট হয়। এই লোভী মূর্খ পাখি, তোর উদ্দেশ্যটা আমি ঠিক বুঝতে পেরেছি। আমি হলাম পানি পড়ি। ওই টোনাটুনিকে আমি এই সোনার পানি উপহার দিয়েছি, আর তুই অসৎ একটা পাখি হয়ে এই সোনার পানি চুরি করতে এসেছিস। তোর সাহস কি করে হয় সোনার পানি চুরি করার? আমি তোকে শাস্তি দেব, কঠিন শাস্তি দেব আমি তোকে। না পড়ি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না। কাকুলি আর পরীর কথা শব্দে টোনাটুনি বাইরে বের হয়ে আসে। এরপর পরী তাদের সবটা খুলে বলে। শুনে টোনা বলে, পরি, কাকুলি দিদি ওর নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি ওদের ক্ষমা করে দাও। দেখলি তো, তুই একদিন যাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, আজ তারাই তোকে বাঁচাতে চাইছে। তাই আজ আমি তোকে মাফ করে দিলাম। চলে যা, চলে যা তুই এখান থেকে। এরপর কাকুলি সেখান থেকে চলে যায়। আর পরী বলে, টোনাটুনি, আমি তোদের কর্মকাণ্ডে অনেক খুশি হয়েছি। তোদের অন্যদের সাহায্য করা, অপচয় কম করা, ক্ষমাশীল, সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। তোরা এই সোনার পানি দিয়ে সবাইকে এইভাবে সাহায্য করিস। এসব বলে পরী সেখান থেকে চলে যায়। করে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। আমার মতো একটা মেয়েকে তোমার বউ হিসেবে পেয়েছিলে, এটা তোমার সাত কপালের ভাগ্য। বরং তোমার মতো একটা পাখিকে বিয়ে করে আমার সারা জীবনটাই তছনছ হয়ে গেছে। না তো পারি শান্তি মতো খাবার খেতে, আর না তো পারি নিজের মতো করে কিছু করতে। এতই যখন আমার সাথে থাকার তোমার সমস্যা, তাহলে এখনো আছো কেন? চলে যাও, চলে যাও আমার বাড়ি থেকে। এত বড় কথা বলতে পারলে তুমি? ঠিক আছে, আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাচ্ছি। আর কখনো আমি তোমার এ বাড়িতে ফিরে আসবো না, এই আমি বলে দিলাম। আরে যাও যাও, আবার ওই ঘুরে ফিরে আমার বাড়িতেই আসতে হবে তোমাকে, এছাড়া আর কোথাও তোমার ঠাঁই হবে না। টোনা নিজের রাগ সামনে নিয়ে ঘরের মধ্যে চুপটি করে বসে পড়ে। এদিকে টুনি তার মেয়েকে নিয়ে একটা গাছের ডালে গিয়ে বসে পড়ে। আমার মেয়েটাকে নিয়ে তো আমি আর উঠতে পারছি না। সামনে একটা নদীর পাড়ে একটা বিরাট বড় গাছ দেখা যাচ্ছে। আমি বরং সেখানে গিয়ে খড়কুটো দিয়ে কোনো রকমে থাকার মতো একটা ঘর বানাই। মা, মা, এবার আমরা বাবাকে ছাড়া এখানেই থাকবো।
হ্যাঁ রে মা, চল তোকে এবার উড়তে শেখাই। না মা, আমি উড়বো না। উড়তে যে আমার ভীষণ ভয় লাগে। একবার যদি নিচে পড়ে যাই তাহলে তো আমি মরে যাব। দূর পাগলি মেয়ে, আমাদের তো উড়তে শিখতেই হবে, আমরা যে পাখির জাত। না, আমি উড়বো না। আমি তোমার পেটে করে পুরো জঙ্গল ঘুরে বেড়াবো। পাগলি মেয়ে আমার, এখনই যদি আমার কিছু হয়ে যায় তাহলে তখন কি করবি? না মা, তোমার কিচ্ছুটি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোন, আমাদের ঘরে তো কোনো খাবার নেই, তাই তুই বাসাতেই থাক, আমি এক্ষুনি খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। টুনি মেয়েকে রেখে খাবারের খোঁজে বের হয়। এদিকে একটা বড় ঈগল টুকিকে দেখে ফেলে আর টুকির দিকে ধেয়ে আসে। বানর, তোর এত বড় সাহস! তুই আমার সামনে থেকে আমার মুখের খাবার কেড়ে নিলি। কাজটা কিন্তু তুই একদমই ভালো করলি না। একটা নিষ্পাপ ছানা কখনোই তোর খাবার হতে পারে না। এরপরেও যদি তুই কখনো এই ছানাকে খেতে আসিস তাহলে আমি তোকে টুকরো টুকরো করে খাবো বলে দিলাম। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু কখনো যদি আমি সুযোগ পাই তাহলে এই ছানাকে আমি খেয়েই ছাড়বো। এই বলে ঈগল চলে যায় আর বানর টুকিকে নিয়ে মনে মনে ভাবতে থাকে, এই ছানাটার মা না আসা অবধি এই ছানাকে আমার পাহারা দিয়ে রাখতে হবে, কারণ ওই দুষ্টু ঈগল যখন তখন আবারও চলে আসতে পারে। বানর টুনির ছানাকে নিয়ে বসেই থাকে। এদিকে হঠাৎ করে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, চারপাশে বিদ্যুৎ চমকাতে থাকে। ঠিক তখনই এক শিকারের তীর এসে টুনির গায়ে লাগে আর টুনি মাটিতে পড়ে যায়। আর সেখানে আগে থেকেই একটা হাতি কলার পাতা খাচ্ছিল। হায় হায়, এই উড়ন্ত পাখির শরীরে তো শিকারের তীর লেগেছে। তুমি চিন্তা করো না পাখি, আমি সুদূর থেকে তোমার জন্য জড়িবুটি নিয়ে আসছি, কেমন? দাঁড়াও হাতি, আমার অন্তিম সময় চলে এসেছে, তাই আমাকে আর জড়িবুটি লাগিয়ে কোনো লাভ নেই। তার থেকে ভালো হয় তুমি আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে। এরপর হাতি তার সুর দিয়ে টুনিকে তুলে নিয়ে টুকির কাছে যায়। এদিকে টুকি তার মাকে আহত অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে থাকে। মা টুকি, তুই আর কাঁদিস না মা, আমি চলে যাচ্ছি। তুই অনেক ভালো থাকিস রে মা। আর হাতি বানর, তোমরা আমার মেয়েটাকে দেখে রেখো। আমার মেয়েটা যে এখনো উড়তেই পারে না। তুমি কোনো চিন্তা করো না টুনি পাখি, তোমার মেয়ের কিচ্ছু হবে না, আমরা ওকে দেখে রাখবো। হাতির কথা শেষ হতে না হতেই টুনি পাখি মারা যায়। মা, মা। কেঁদো না ছোট্ট ছানা, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো নাকি? হাতি, তুমি টুনির মৃতদেহটা নিয়ে মাটি চাপা দিয়ে এসো। এরপর টুনির মৃতদেহটা মাটি চাপা দেওয়া হয় আর এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। হাতি, আমরা তো বড় বড় প্রাণী, আমরা আমাদের যে কোনো বিপদ মোকাবেলা করে ফিরে আসতে পারি, কিন্তু টুকি তো অনেক ছোট একটা প্রাণী, ও তো তা পারবে না। আমার তো মনে হয় একে কোনো বিশ্বস্ত পাখির কাছে রেখে আসতে হবে। আমার পরিচিত একটা বৃদ্ধ পাখি আছে, টুকিকে বরং তার কাছেই রেখে আসি, চলো। এরপর বানর আর হাতি মিলে ছোট্ট টুকিকে মিনু বৃদ্ধার কাছে রেখে আসে। এদিকে টুনি ফিরে না আসাতে টোনা নতুন আরেকটা বিয়ে করে নেয়, কিন্তু তার ঘরে আর কোনো সন্তান হয় না। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুকি, আমি একটু খেলা করে আসছি ঠাম্মি। ঠিক আছে, তবে বেশি দূর যাস না কিন্তু। টুকি বাইরে খেলতে থাকে। ঠিক তখনই টোনা সেখানে চলে আসে আর টুকিকে দেখে অবাক হয়ে যায়। মা টুকি, তুই কেমন আছিস রে মা? আর তোর মা কোথায়? বাবা, তুমি এতদিন কোথায় ছিলে বাবা? আর তুমি আমাকে খুঁজতে কেন আসোনি? মা যে আমাকে ছেড়ে একেবারে পরপারে চলে গেছে বাবা। এসব তুই কি বলছিস? তোর মা মারা গেছে? হায় হায় রে, শেষবারের মতো আমি আমার টুনিকেও দেখতে পেলাম না, আর আমি আমার টুনির কাছে মাফও চাইতে পারলাম না। এখন এর কেঁদে কি হবে বাবা? বাবা, সময়ের কাছে তুমি সময় করনি। মা রে,
আমাকে তুই মাফ করে দিস মা। চল আমার সাথে, আমার বাসায় যাবি। এখন থেকে তুই তোর নতুন মায়ের সাথে থাকবি। টুকি আর কোনো কথা না বাড়িয়ে তার বাবার সাথে চলে যায়। এদিকে টোনার নতুন বউ টুকিকে দেখে ভীষণ খুশি হয়। তুমি আমার জন্য টুকিকে নিয়ে এসেছো? আয় মা আয়, তুই আমার বউকে আয়। টুকিকে পেয়ে তুমি অনেক খুশি হয়েছো? হ্যাঁ টোনা, আমি অনেক খুশি হয়েছি। টুকি আজ থেকে আমার সৎ মেয়ে নয়। মা রে, তুই আমাকে একবার মা বলে ডাক। মা, মা, ও মা। আহারে, আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল। চল এবার তোকে স্নান করিয়ে খাবার খাইয়ে দেই। না, আমি পরে খাবো। ওদিকে যে আমার ঠাম্মি না খেয়ে বসে আছে আর আমার জন্য যে চিন্তা করছে। আমি ঠাম্মির কাছে যাব। তুই কোনো চিন্তা করিস না মা, আমি এখনই তোর ঠাম্মিকে আমাদের বাড়িতে নিয়ে আসছি। এরপর টোনা গিয়ে মিনুকে তাদের বাড়ি নিয়ে আসে। মাসিমা, এবার থেকে আপনি আমাদের সবার সাথেই থাকবেন। তাহলে তো ভালোই হলো, আমাকে আর কষ্ট করে খাবারের খোঁজে যেতে হবে না, আর তার সাথে নতুন একটা পরিবারও পেয়ে গেলাম। এরপর থেকে সবাই মিলে একসাথেই থাকতে শুরু করে আর মুন্নি তার সৎ মেয়েকে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, মা তো মাই হয়, সে আপন হোক বা সৎ হোক, মায়ের ভালোবাসা কখনোই বদলায় না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই কি হঠাৎ এমন বৃষ্টি শুরু হলো কেন? ওগো, এই বৃষ্টিতে আর এগোনো যাবে না, যখন তখন বজ্রপাত হতে পারে। এখন আমাদের কোথাও গিয়ে নিরাপদ আশ্রয় নিতে হবে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। আমাদের আর এগোনো ঠিক হবে না। ওই সামনে একটা গুহা দেখা যাচ্ছে, চলো ওই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নিই। এ কি টুনি, এই গুহার দরজায় তো তালা লাগানো। মনে হয় এই গুহাতে কেউ থাকে না, তাই তালা লাগিয়ে রাখা হয়েছে। এসো টোনা, তাড়াতাড়ি ঘরের ভিতরে এসো। এ কি, তুমি এই গুহার মধ্যে একা একা কি করছো? এমা, এ তো দেখি একটা মৃত পাখির মৃতদেহ। হ্যাঁ, এই মৃতদেহটা হলো আমার স্ত্রীর। আমার স্ত্রী আমাকে ছেড়ে ওপারে চলে গেছে। কিন্তু তুমি তোমার মৃত স্ত্রীকে নিয়ে এই বন্ধ গুহার ভেতরে কি করছো? আর তোমাদেরকে বা কে এই গুহার ভেতরে বন্ধ করে রেখেছে? সে অনেকদিন আগের কথা। তোমরা যখন শুনতে যাচ্ছ তাহলে শোনো। আমি এক কাজের জন্য এক রাজার বাড়িতে গিয়েছিলাম। দেখ রে মা, এতদিন থেকে তোর বিয়ের জন্য একটা সুপাত্র খুঁজছি, কিন্তু তুই তো কাউকেই পছন্দ করছিস না। এবার বলতো, এদের মধ্যে তোর কোন ছেলেকে পছন্দ হয়েছে? এদের সবাইকে আমার তো বেশ ভালো লাগছে, কিন্তু একসঙ্গে তো এদের সবাইকে বিয়ে করা যাবে না। আমি তাকে বিয়ে করব যে আমার শর্তে রাজি থাকবে। কি শর্ত আমাকে বলুন, কি শর্ত আমাকে বলুন, কি শর্ত আমাকে বলুন, কি শর্ত আমাকে বলুন। শর্তটা হচ্ছে, আমি যদি আমার স্বামীর আগে মরে যাই তাহলে আমার সাথে আমার স্বামীকেও মরে যেতে হবে। মানে আমার সাথে তারও জীবন শেষ করতে হবে। এখানকার মধ্যে কেউ কি আছো যে আমার শর্ত মেনে নিবে? আপনি কি আমাকে ডেকেছেন রানীমা? কে তুই? তোকে তো ঠিক চিনতে পারলাম না, আর তোকে আমি ডাকতে যাব কেন? আপনার নাকি একটা কাজের পাখি লাগবে, আর আপনার রাজ্য থেকে আমাকেই খবর পাঠানো হয়েছিল। ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি তোকে পরে সব কাজ বুঝিয়ে দিচ্ছি। কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? তার মানে তোমরা সবাই আমার শর্ত শুনে ভয় পেয়ে গেলে নাকি? এসব আবার তুই কি শর্ত দিচ্ছিস? এমন শর্ত কেউ আবার দেয় নাকি? এমন শর্ত দিতে থাকলে তো কোনো ছেলেই তোকে বিয়ে করতে আসবে না। এত সুন্দর দেখতে রাজকুমারীকে কেউ আবার বিয়ে করবে না, তাই আবার হয় নাকি? কি এমন শর্ত দিয়েছে রাজকুমারী, একবার জানতে চাইবো? আচ্ছা রানীমা, যদি কিছু মনে না করেন তাহলে আমি কি রাজকুমারীর শর্তটা জানতে পারি? তো আচ্ছা, এই শর্ত, আমি রাজি রানীমা, আমি রাজকুমারীর এই শর্তে রাজি।
আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই। কি, তোর এত বড় সাহস? তুই একটা গরিব কাজের লোক হয়ে রাজকুমারীকে বিয়ে করতে চাচ্ছিস? এক্ষুনি জল্লাদকে ডেকে নিয়ে তোর ঘাড় থেকে মাথাটা নামিয়ে দিব। চুপ কর মুন্নি, এতদিন তোর অনেক কথা শুনেছি, আর আজ তোর জন্য একজন উপযুক্ত ছেলে পেয়েছি যে তোর এই ভয়ানক শর্তটি মেনে নিতে রাজি হয়েছে, আর তাই তোকে আমি এই ছেলের সাথেই বিয়ে দিব। তারপর রানীমা আমাকে রাজকুমারীর সাথে বিয়ে দিয়ে দেয়। তারপর বেশ কিছুদিন কেটে গেছিল, আর তারপর রাজকুমারী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আর শর্ত অনুযায়ী রানীমা তার মৃত মেয়ের সাথে আমাকে এই গুহার ভিতরে বন্দি করে রাখে, যাতে আমি এখানে খাবার খেতে না পেরে রাজকুমারীর কাছে চলে যাই। আহারে, এরকম শর্ত কেউ মেনে নেয় নাকি? তাহলে তো তোমাকে এখন বাঁচানোর কোনো উপায় নেই। ওরে বাবারে ডাইনি, ওগো আমার বুঝি আর শহরে ঘোরা হলো না। মনে হয় ডাইনির পেটে গিয়ে ঘুরে বেড়াতে হবে। একদম কাঁদবি না, কারণ আমি তোদেরকে খাবো না। আমি তো খাবো এই মৃত পাখিটাকে। মৃত পাখিতে নরম মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি বেঁচে থাকতে তুমি আমার মৃত স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না। কি কি বললি? বেশ, তবে আয় আমার সাথে লড়াই কর। যদি তুই আমার সাথে লড়াই জিততে পারিস, তবে আমি তোর মৃত স্ত্রীর দেহ খাবো না এবং তোর মৃত স্ত্রীর জীবন ফিরিয়ে দিব। যেভাবেই হোক আমাকে ডাইনিকে হারাতেই হবে, তাহলে আমি আমার মৃত স্ত্রীর জীবন ফিরে পাবো। এ কি, তুই আমাকে হারিয়ে দিলি? আমি যখন বেঁচে ছিলাম তখন আমি তলোয়ার দিয়ে লড়াই করার চ্যাম্পিয়ন ছিলাম, কেউ আমাকে হারাতে পারতো না। কিন্তু তুই তোর মৃত স্ত্রীর জন্য আমার সাথে জীবনের বাজি রেখে লড়াই করলি। হ্যাঁ ডাইনি, রাজু টোনা তোমার সাথে লড়াই করে জিতে গেছে। এখন তুমি তোমার কথা মতো রাজকুমারী পুণ্যিকে জীবন্ত করে দাও। এরপর ডাইনি তার জাদু শক্তি প্রয়োগ করে এবং রাজকুমারীকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তা পারছিল না। এ কি, আমার জাদু শক্তি কাজ করছে না কেন? আমার এই জাদু শক্তি শুধু তাদের উপরেই কাজ করে না যাদের মনে অনেক অহংকার থাকে। তার মানে এই রাজকুমারী অনেক অহংকারী পাখি ছিল। তার মানে তুমি আমার মুন্নিকে জীবন্ত করতে পারবে না। মুন্নি, মুন্নি, আমি তোমাকে বাঁচাতে পারলাম না মুন্নি, পারলাম না। মুন্নিকে বাঁচানোর জন্য একটি উপায় আছে। যদি তুই কোনো একটা সৎ পাখির রক্ত মুন্নির শরীরে দিতে পারিস, তাহলে মুন্নির শরীর থেকে সব অহংকার সরে যাবে, আর তখন আমার সব জাদু শক্তি কাজ করবে। কিন্তু কিন্তু আমি এমন ভালো পাখি কোথায় পাবো? রাজু টোনা দাদা, তোমার তলোয়ারটি আমাকে একটু দাও দেখি। ডাইনি, এবার তুমি তোমার জাদু শক্তি প্রয়োগ করো দেখি। এরপর ডাইনি তার জাদু শক্তি আবারও প্রয়োগ করে এবং সাথে সাথে মুন্নি আবারও জীবিত হয়ে যায়। এ কি, আমি এখানে কেন? আর রাজু টোনা, এরা সবাই কারা? আমি তো এদেরকে চিনতে পারছি না। এরপর রাজু টোনা রাজকুমারী মুন্নিকে সবকিছু খুলে বলে। তুমি আমাকে বাঁচানোর জন্য এত কষ্ট করেছো, নিজের জীবন বাজি রেখে লড়াই করেছো, আর আমি তোমাকে বিয়ে করার জন্য কঠিন একটা শর্ত দিয়েছিলাম। আমি আমার শর্ত উঠিয়ে নিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর আজকে থেকে আমি কোনো অহংকার করব না। হ্যাঁ মুন্নি, অহংকারী পতনের মূল। অহংকারী পাখি কখনোই সুখী হতে পারে না, তাই আমাদের কোনো পাখির মনেই কখনো অহংকার থাকা উচিত নয়।